গলির মোড়ের পাতি মাস্তান, কিন্তু মাসে ইনকাম কোটি টাকা। দলে পোস্ট পজিশনের কোনো খবর নেই, কিন্তু নাম ভাঙাচ্ছে সরকার সমর্থক শ্রমিক সংগঠনের। কি বলছি সেটা বুঝতে যাদের মাথার ঘাম পায়ে পড়ার দশা, তাদের জন্য খোলাসা করি। টিম আন্ডারকভার আজকের পর্বে আপনাদেরকে দেখাবে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে কারা কিভাবে কোটি টাকা চাঁদা তুলছে তার অনুসন্ধানী গল্প। সেই সঙ্গে বোনাস হিসেবে থাকবে ট্রাফিক বিভাগের ছোট বড় মাঝারি কর্তাদের আঙুল ফুলে কলা গাছ হবার গোপন রহস্য। ভূমিকা শেষ, এবার তাহলে সোজা সাপটা শুরু করি ঘাটে ঘাটে চাঁদাবাজির দ্বিতীয় পর্ব। গাবতলী দিতে হয় টাকা, কমলাপুর দিতে হয় টাকা, চিড়াখানায় ওখানে দিতে হয় টাকা, তো এরকম বিভিন্ন জায়গায় যাত্রাবাড়ি দিতে হয় টাকা 20 টাকা করে। এমন বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যাল দিলেও আমাদের টাকা দিতে হয়, কারণ টাকা না দিলে আমরা মাপ পাই না। অনুসন্ধানের অতলে ডুব সাঁতারের আগে পরিবহন খাতে কত ধরনের চাঁদা দিতে হয় তার নামধাম জানিয়ে রাখি। নাম তো জানা হলো, এবার সেগুলো কিভাবে আদায় হয়, কারা করে, যায় কাদের পকেটে, তার অনুসন্ধানে রং বদলে মাঠে টিম আন্ডারকভার। অনুসন্ধানের প্রাথমিক ছক কেটে পরিকল্পনা মাফিক টিম আন্ডারকভারের একজন সদস্যকে গাড়িতে উঠিয়ে দেয়া। মিনিট কয়েক পরেই ধলপুরের গোলাপবাগ মোড়ে তোলাপাট্টি অর্থাৎ মাস্তানদের কবলে পড়ে বাসটি। দেখুন কিভাবে সেখানে হাত বদলায় চাঁদার কচকচে টাকাগুলো। কেন টাকা দিতে হয়, না দিলে কি হয়, তার জবাব তাৎক্ষণিকভাবেই পাওয়া গেল বাসের কন্ট্রাক্টরের কাছ থেকে। কিসের টাকা দিলেন? 700 টাকা চান্দা, একটু এক একটা গাড়ি দৌড়ে চললে 6 থেকে 700 টাকা চান্দা দেন। আমার দিন চলবো, রোডের চান্দা দিতে হবে। আর ওদেরকে কি বলে? ওই চান্দা ওটা চান্দা বাস। যারা বাসের কন্ট্রাক্টরের কথায় বিশ্বাস করছেন না, তাদের জন্য আরেকটি প্রমাণ। চাঁদা না দেয়ায় মাঝপথেই আটকে দেওয়া হয়েছে এই বাসটিকে, রীতিমতো মারামারি পর্যায়ে। ঘটনার সামলে যখন তারা আবার যাওয়া শুরু করে, তখন তাদের সাথে কথা বলে জানা যায় 400 টাকা দিয়ে মুক্তি মিলেছে। দিতেই হয়, আর না দিলে গাড়ি চলতে দেয়। কিন্তু দাঁড়া করায় রাখে, রাত্রি গাড়ি থাকলে সমস্যা না, কিন্তু আপনি উঠছেন, আপনি কোনো বই থাকবেন টাকা মেলে। এই টাকাটা কারা নেই? এই টাকা নেই আপনার মালিক সমিতির লোক কতগুলো পুলিশ। যাত্রাবাড়ি স্পোর্ট থেকে কে টাকা নেয়? গাজী নেন, গাজী। হ্যাঁ, গাজী, সালদি। আর এই স্পোর্ট থেকে ওই যে যারা বৈশা দিচ্ছে ওরা এই টাকা নেয়। এই পুলিশও তো আছে, পুলিশের সামনে টাকা তুলতেছে। জিপি চান্দা এলাকার মানুষ, এলাকার পোলাপানি অনেক জায়গায় দেয় টাকা, এক জায়গায় দেয়। এবার যারা টাকা নিচ্ছে তাদের পিন্ডি চটকানোর পালা। ক্যামেরা তাক করতেই তারা পালাবেই, তাই কৌশল করে পাশের ময়লার ডাস্টবিনের ছবি তোলে মনোযোগী হওয়া। কিন্তু লক্ষ্য যেহেতু চাঁদাবাজ ধরা, তাই গোপনে চলে তাদের দিকে তীক্ষ্ণ চোখ রাখা।
এবার ছদ্মবেশ বদলে পাতি নেতার একজনকে ছাই দিয়ে ধরা। গাড়ির ওবিল আপনার গাড়ি আয় না, ওই গাড়ির ওবিলটা সই করি। আর টাকা নেন না, মানে কত টাকা নেন প্রতিটা গাড়ি প্রতি? না, টাকা নেওয়া না। না, টাকা যে আপনারা নিচ্ছেন সেটা তো আমি দেখেছি ওখানে আর কি। মানে টাকাটা কেন নেন, কোন খাতে নেন? না, টাকা নেওয়া না আনতে, টাকা নেওয়া না আনতে, টাকা নেওয়া হয় অন্য জায়গার থেকে, টাকা আনতে নেওয়া না। মানে বলা হচ্ছে সিটি কর্পোরেশনের টাকা নাকি নিচ্ছেন আপনারা, কেউ সিটি কর্পোরেশনের 40 টাকা আছে। হ্যাঁ, ওই টাকাটা মানে সিটি কর্পোরেশনের কোন খাতে নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে? সিটি কর্পোরেশনের টাকা আপনারা টাকা দিলাম তুলছেন ওখানে দাঁড়ায় দাঁড়ায়। না, সিটি কর্পোরেশনের টাকাই আমাকে টাকা ওঠেন না, আমাকে এই ওবিল সিগনেচার দেওয়া হয়। টাকা তুলে কারা, কোন জায়গা থেকে তোলে? টাকা তোলে আপনার যাত্রাবাড়ি থেকে। কারা তোলে টাকা? যাত্রাবাড়ি থেকে যে আছে রোডের আছে, নেতা পেতা আছে এখন। বলছি পাড়া মহল্লা আর অলিগলির পাতি মাস্তানদের চাঁদা বাণিজ্যের গল্প। সেই গল্পে আরেকটি অধ্যায় যুক্ত করতে আপনাদেরকে নিয়ে যাব রাজধানীর অন্য প্রান্তে, জুরাইন রেলগেট মোড়ে, যেখানে একই নামে কিন্তু ভিন্ন ভিন্ন তরিকায় চাঁদা তুলছে রাজনীতির ছায়াতলে থাকা সুবোধ বালকরা। জুরাইন রেলগেট, ছদ্মবেশী টিম আন্ডারকভার। চোখের সামনে দেখছি হাতে লাঠি নিয়ে প্রতিটি সিএনজি থেকে 10 থেকে 20 টাকা করে তুলছে সুমন নামের এই লোকটি। বেশ কিছুক্ষণ নানাভাবে নানা ঢঙ্গে টাকা তোলা পর্যবেক্ষণ করে টিম আন্ডারকভার। এবার নানা অ্যাঙ্গেল থেকে তোলা হয় ছবি। অনুসন্ধানী ঘাড় ঘোরাতেই চোখে পড়ে ট্রাফিক পুলিশের সামনেই চলছে এই রমরমা চাঁদা বাণিজ্য। তবুও তাদের কোনো বিকার নেই, মনে হচ্ছে অনিয়মই এখানে নিয়ম। এবার গোপন ক্যামেরাকে ছুটিতে পাঠিয়ে জেকে ধরা সুমনকে। প্রথমে ভ্যাবাচাকা খেলেও ধীরে ধীরে তার মুখ ফুটে সত্য বেরোতে থাকে। মানে কোন নেতার নামে নিচ্ছেন, কোন কর্মীর নামে নিচ্ছেন, কোন সংগঠনের নামে নিচ্ছেন বলেন তো একটু আমাকে। এই যে আপনার শ্রমিক লীগ। শ্রমিক লীগ, শ্রমিক লীগের সভাপতি জানে যে আপনারা চাঁদাবাজি করতেছেন এই রাস্তা থেকে 10 টাকা করে? সেক্রেটারি আছে, সভাপতি আছে, সবাই। ওনারা কি জানেন? জি। ওনার নাম কি বলেন তো, শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নাম? আলমগীর ভাই আছে, তারপরে আপনার বজলু ভাই আছে, রিপন মামা আছে। আপনারা কি ওনাদের নামে এখান থেকে টাকা নিচ্ছেন? এই টাকাটা আপনারা কোন খাতে ব্যয় করেন, কিভাবে কি করেন? ক্লাবে। কোন ক্লাব? আওয়ামী ক্লাব। কি ক্লাব? আওয়ামী ক্লাব। আওয়ামী লীগ ক্লাব। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে যথারীতি লোক জমায়েত। এরপর চাঁদাবাজির শিকার সিএনজি চালকদের স্বীকারোক্তি। কার্যত অবশ্যই সব কিছু আছে, পুলিশে আগে খায়, এরপরে নেতাকর্মীরা খায়। পুলিশ খায়? পুলিশ না গেলে কি লাইন চলেনি। চোখের সামনের এই অনিয়ম পুলিশ কি চোখে দেখেন না? এই উত্তর জানতে জুরাইন ট্রাফিক মোড়ের ইন্সপেক্টরের দফতরে টিম আন্ডারকভার। তিনি সরকারি কর্মকর্তা, তাই সরকারি ঢঙ্গে দিলেন তার উত্তর। আমার বক্তব্য হলো, এখানে আপনাকে বুঝতে হবে যে ট্রাফিকে আমরা যারা কাজ করি, আমরা ট্রাফিক নিয়ম কোন গাড়ির থেকে কে চাঁদা নিল এটা আসলে আমাদের ফাংশন না। তবে আমাদের চোখের সামনে কেউ চাঁদা নিবে এটাও হইতে পারে না। আপনি যেহেতু আমার কাছে বললেন, এই ধরনের অভিযোগ আমার কাছে আর কেউ করে নাই। তবে তার তৎপরতা দেখানোর জন্য সঙ্গে সঙ্গে বাহিনী পাঠিয়ে সেই স্পট খালি করার নির্দেশ দিলেন টিআই মনির। তুমি যাও এখন ড্রাস্টিক অ্যাকশন, খাবারটা ধরবা, ঢুকাই দেবা। কিন্তু সেখানে গিয়ে পুলিশ পড়ল নতুন বিপত্তিতে। আবারও মুখ খুলল সিএনজি চালকরা। শুরু হলো স্থানীয় মাস্তানদের সাথে পুলিশের যোগসাজশের সমীকরণ মেলানো। কয় টাকা করে নেয়? 15 টাকা। 15 টাকা। সিএনজি প্রতি কত টাকা করে নেয়? 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, এক এক খেপে 15 টাকা। পুলিশ তো এখানে ডিউটি করতেছে, আর আমরা তো টিপ লই অন টাকা দিই, কি করব? আর আমরা যদি টাকা না নেয় তো আমরা গাড়ি রাখতে পারবো না এখানে। আমার লাইনেও গাড়ি আছে, আমার গাড়ির থেকে অনেক চাঁদা নেয়। চাঁদাবাজ যত চাঁদা নেই, না হলে তো লাইন চলতে পারবে না। প্রতিটা গাড়ির থেকে ডেলি 400 টাকা চাঁদা কাটে। টিআই মনির, গলির মোড়ে চাঁদাবাজ ধরতে যার এত আন্তরিকতা, তাকে যারা দুধে ধোয়া তুলসী পাতা ভাবছেন তারা ভুল ভাবছেন। বিরতির বাধা টপকে তার আমলনামা নিয়ে হাজির হবে টিম আন্ডারকভার।
মনির সাহেবের গল্প শোনার জন্য যারা অধীর তাদেরকে আর একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে, কারণ টিম আন্ডার কাভারের অনুসন্ধান ঝুলিতে গলির মোড়ের আরও কিছু মাস্তানদের চাঁদাবাজির জীবন্ত ছবি আছে। সেগুলো দেখানোর পর শেষ আকর্ষণ টিআই মনির। আকাশে পড়ছে আধো পূর্ণিমার চাঁদ, নিচে রাস্তার নীরবতা ভাঙছে বাস ট্রাকের চিৎকার, এর মধ্যে আধো অন্ধকারে পরিকল্পনা সানিয়ে নিয়ে রাস্তায় নামা। ট্রাক চলছে সাভার থেকে গাবতলীর দিকে, বাতাস বইছে, উঠছে ধুলো, ট্রাক আবারও চলছে। কি হলো বুঝতে একটু কষ্ট হচ্ছে যাদের, তাদের জন্য ধীর গতিতে আবারও দেখায়। সন্ধ্যার পর আপনি যেই হন না কেন ট্রাক নিয়ে গাবতলীতে ঢুকলেই গুনতে হবে এইরকম 100 টাকা। কত টাকা দিলেন? 100 টাকা। 100 টাকা কেন দিলেন? হ্যাঁ, এটা দিয়ে লাগে, এটা দিতেই হয়। না দিলে কি হয়? না দিলে কি হয়? গাবতলীর ধকল সামলে আবারও ট্রাক যাত্রা। সেই ট্রাক কারণ বাজারে এসে আবারও চাঁদাবাজির কবলে, এবার চাঁদাবাজ ট্রাফিক পুলিশ। বুঝি না কি কয়, 200 হাত ধরলো কি এরপর কি বলছে? 200-500 টাকা আসবে মনে আরো বেশি। দুই দফা চাঁদাবাজির কবলে পড়া ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে আরো জানা যায় কোথায় কাকে কত টাকা দিতে হয়। পুলিশ তো একেবারে পেটে চুল খসা নেই, সমাধান কিভাবে করে? হয়তো টাকা ঢুকে দেই 50-100 টাকা। পুলিশের সমস্যাটা আমাদের বেশি হয় এখন। রাস্তার মধ্যে পুলিশ ধরে বিরক্ত, পুলিশ এই রাতের বেলা দিনের বেলা কাগজপাতি বার করে, আর অনেক পুলিশ আছে যে কাগজপাতি ছাড়াই টাকা দাও। পুলিশের আপনার কাগজ দেওয়ার আগে বলে টাকা দাও আগে, যদি কয়ে ভাই স্যার কাগজ ঠিক আছে আগে টাকা দাও বড় কথা কও। ট্রাক ড্রাইভারদের কাছ থেকে পাওয়া তথ্যপাত্রে ভর করে পরবর্তী অপারেশনের স্পট ঠিক হয় দয়াগঞ্জ মোড়। প্রথমে সতর্ক অনুসন্ধানের দৃষ্টিতে পুরো এলাকা স্ক্যানিং, তারপর গোপন ক্যামেরায় ধরা পড়ে ট্রাফিকের খুল্লাম খুল্লা চাঁদাবাজি। এখানেও ট্রাক প্রতি 100 টাকা নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে বেজায় চালাক ট্রাফিক পুলিশ আমাদের গতিবিধি বুঝতে পেরে সটকে পড়েন। টাকা পয়সা নিয়ে মোবাইল লাগে, টাকা পয়সা নিয়ে মোবাইল না। হ্যাঁ, তবুও সতর্কতার সাথে আবারও অপেক্ষা নতুন চাঁদাবাজির ছবি সংগ্রহে। কিন্তু বিধি বাম বিধিকে ডান করতে সাঁড়াশি অভিযানে নামা, কিন্তু দায়িত্বশীল কাউকে পাওয়া যায় না, কারণ তিনি নাকি বাথরুমে গেছেন। কোন বাথরুমে? বাথরুমে? তাহলে আমরা ওয়েট করি, বাথরুম থেকে আসি। প্রায় আধা ঘন্টা পার হওয়ার পরেও তার ওয়াশরুম ব্যবহার শেষ হয় না, কারণ তিনি অনেকক্ষণ আগেই এলাকা ছেড়ে তল্পা নিয়ে পালিয়ে গেছেন। অনেক কাজ টাজ করতেছিলেন দেখলাম, ট্রাক ট্রাক থামাচ্ছিলেন। আমি নিজেও পুলিশের নাম কি? বাথরুমে গেছে, এখন বাথরুম থেকে হারাই গেল কোন জায়গায় কথা বলতে পারবো না।
যারা শুধু 100 টাকার হিসেব নিকেশ করছেন তাদের জন্য জানিয়ে রাখি, প্রতিদিন রাজধানীর 3টি বাস টার্মিনাল থেকে 1,25 লাখ টাকা তোলে এই লাঠি বাহিনী, আর সেগুলো ভাগ হয় ঘাটে ঘাটে। এই সূত্রে জানিয়ে রাখি টার্মিনালগুলোতে কোন খাতে কাকে কত টাকা দিতে হয় প্রতিদিন। ধৈর্য পরীক্ষা শেষ, এবার ফিরব টিআই মনির সাহেবের গল্পে। জুরাইন রেলগেট চ্যাপ্টার অনেক আগেই ক্লোজ হতে পারত যদি মাঝপথে টিম আন্ডারকভারের কাছে সন্ধি প্রস্তাব না আসতো। ভাবছেন কি সেই প্রস্তাব? সোজা উত্তর, অফার, ঘুষের অফার। কারা কিভাবে সেই অফার দিল আর আমরা কি করলাম, এবার সেই গল্প। অপারেশন জুরাইনের পর থেকেই বারবার পরিচিত অপরিচিতরা ফোন করে আমাদের নিউজটি প্রচারের দিনক্ষণ জানতে চাইছিল। তাতেই সন্দেহ দানা বাঁধে। ঘটনার ঠিক 2 দিন পর নামের একজন মোটামুটি আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েই দিলেন। জিনা ভাই, দয়াগঞ্জ পার হচ্ছি। আসবো কোন জায়গায়? জুরাইন রেলগেটের ওখানে আসবো। আচ্ছা ভাই, রেলগেট এসে তাহলে ফোন দিচ্ছি আপনার আমি। ওকে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। ঘুষ খাওয়ার জন্য আমাদের জিভের জল টুপটাপ করে পড়ছে এমন ভাব নিয়েই আমরা পৌঁছাই জুরাইনে। এরই মধ্যে সব ধরনের ক্যামেরা প্রস্তুত রাখা হয়। যিনি আমন্ত্রণ জানিয়েছেন সেই অভ্যর্থনা জানিয়েই আলোচনার স্থলে নিয়ে যায় আমাদের। মূল আলোচনার আগে বেশ কিছুক্ষণ চলে খোশ গল্প, চা খাওয়া খাই, আরও অনেক কিছু। এরপর সম্ভবত অতি চালাক সেই গোষ্ঠী আমাকে আড়ালে ডেকে শুরু করেন মূল আলোচনা। মনোযোগী হয়ে সেই আলোচনায় কান পাতুন। মূল যে হোতা এগুলো যাত্রাবাড়ি থেকে আমি শুরু করি। এখানে আছে সায়েম খন্দকার, এখানে আরও আছে 2 জন, বাচ্চু খন্দকার আর হচ্ছে কাউয়া খালেক বলে আর কি নাম। ওরা ফ্রিডম পার্টির ছিল, একসময় টেরোরিস্ট ছিল। ওখান থেকে আপনার এই পর্যন্ত আসবেন। এখানে আরেকটা ছেলে আছে, নাম হচ্ছে মাসুম। এই স্ট্যান্ডটা আর কি ওর তত্ত্বাবধানে চলে। সাথে আছে মনে করেন এখানকার এমপি বাবলার ভাইকনা মাসুকুর রহমান, ওনার কিছু চালাবেলা এই কাজটা করে। আর একটু সামনে যাবেন, ওখানে আপনি পাবেন হচ্ছে আদম আলী, নূরজাহান। আলোচনা শেষে আবারও কিছুক্ষণ খাজুরে আলাপ, তারপর সভা ভঙ্গ। তবে বেরিয়ে আসার পথে মেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই সমঝোতার অফারটি নাকি ঘুরে ফিরে সেই টিআই মনির আর স্থানীয় নেতাদের কাছ থেকে এসেছে। সেই সাথে টিআই মনিরের কর্মকাণ্ড সম্পর্কেও বেশ কিছু তথ্য পেল টিম আন্ডারকভার। এরা হচ্ছে যে মূল চাঁদাবাজের প্রতারক, আমি আপনাদের যে নামগুলি বললাম। আর ওদেরকে শেল্টারটা ঠিক বলবো না, মানে ওরাই প্রয়োজনে মনে করেন টিআরএ ব্যবহার করে। কিছু বলার আছে কিনা বলেন তো। যাক, আমাকে কিছু একটা বলতে চাইছিল, তা আমার কথা যদি বলতে চায়, এই কারণে আপনাকে আমি আপনার নাম্বারটা আমি নিয়েছি, আপনার সাথে আমি কথা বলছি। কিছু সুবিধা কিন্তু নিতে হবে এখানে, বুঝছেন? এটা আপনি আমার উপরে ছেড়ে দেবেন। ওদের কাছ থেকে আমি কিছু সুবিধা নিব। কীরকম সুবিধা? ওদের সাথে আলাপ করে নিই। সুবিধার পরে আপনার কাজ কিন্তু আপনি ঠিক করবেন। পরে একযোগে আপনাকে আমি যা যেখানকার ইনকিস ইনফরমেশন একযোগে আপনি সব কিছু মনে করেন খাইয়ে দেবেন। সুবিধার ধরনটা একটু আমাকে এক্সপ্লেন করেন। সুবিধার ধরন ফ্র্যাঙ্কলি বলি, যেহেতু সবাই খায়, আমি এখানে আর্থিক সুবিধার কথাই বলতেছি। অফারটা আসছে কার কাছ থেকে? অফারটা আসছে হচ্ছে এই সিএনজির লাইন থেকে। সিএনজির যে লাইনটা আপনি কে চালায় এটা জানো? এটা চালা হচ্ছে সুমন আর হচ্ছে রিপন মোল্লা। প্রাথমিক তথ্যকে আমলে নিয়ে অনুসন্ধান পরিকল্পনা ঠিকঠাক করা, সেই মাফিক জুরাইন রেলগেট ও তার পার্শ্ববর্তী এলাকায় 2-1 দিন ঢু মারা। এক ফাঁকে আলাপ হয় টিআই মনির সাহেবের একজন ড্রাইভারের সাথে। প্রথম ব্রেকথ্রু আসে তার কথায়। জানা যায় মনির সাহেবের নাকি বেশ কয়েকটি কাভার্ড ভ্যান আছে। এই ড্রাইভারের সাথে আলাপ সেরে কিছুক্ষণ চা পানের বিরতি আর চারদিকে সতর্ক দৃষ্টি। এরই মধ্যে আলাপ হয় টিআই মনির সাহেবের আরেক ড্রাইভারের সাথে। তার সাথে খাতির জমানোর জন্য সাজা হয় ট্রাক ব্যবসায়ী। তখন আলাপে আলাপে মনির সাহেবের ঘরদোর ব্যবসাপাতির আরও খবর আসে টিম আন্ডারকভারের কাছে। লাভ ছাড়া কি
অভিযোগ আছে টিআই মনির সাহেবকে টাকা না দিয়ে ঢাকার বাইরের কোনো সিএনজি জুরাইন দিয়ে ঢুকতে পারে না। অভিযোগের সত্যতা খুঁজতে জুরাইন সিএনজি স্ট্যান্ডে আলাপ জমানোর চেষ্টা সফল। এরিয়ার বাইরে যান তাইলে তো মানতে করবো নারায়ণগঞ্জ এরিয়া যে বন্ধু আপনি চালাইতে পারবেন। যদি আপনি ঢাকা মেট্রোর ভিতরে ঢুকেন তাহলে আপনি ঢুকবেন অবৈধভাবে, তাহলে আপনি অবৈধভাবে চালান, তাহলে অবশ্যই থাকেন এর লোকে মানতে করতে দিব। হ্যাঁ 800 টাকা মানতে করতে প্রত্যেক গাড়ি। এই সিএনজি এর থেকে দাম 500 টাকা সব গাড়ি। আমি তো বারো করছি, এক কথা বারো বলা ওই দেখেন সব গাড়ি, কিছু গাড়ি তার গাড়ি পড়ছে ওইসব গাড়িগুলো 500 টাকা মানছে। 500 টাকা মানছে তো মানতে দিবে মনীষা, আর মনীষা টাকা খায়। রাত পেরিয়ে সকাল, উদ্দেশ্য টিআই মনির সাহেবের হাঁড়ির খবর ফাঁস করা। সে কারণে তার সম্পর্কেও তথ্যপাত্র সংগ্রহের চেষ্টায় আবারও জুরাইন এলাকায় টিম আন্ডারকভার। প্রথমে এক সিএনজি চালকের কাছ থেকে জুরাইন এলাকার হপ্তা বাণিজ্যের খোঁজ খবর। এই স্ট্যান্ডের নাম কি? গাড়ি ঘুরি এই রোডে নামালে কোনো সমস্যা আছে? গাড়ি ঘুরি যদি নামাই থামাই, আমি যদি কোনো গাড়ি টাড়ি কিনে নামাই সিএনজি সমস্যা নাই। আর স্ট্যান্ডে থাকলে ঠিক আছে কত করে? আমি জানি না, ওই যে গেট খোলা গাড়িগুলো ওগুলো দিয়ে। তার দেওয়া প্রাথমিক তথ্যকে অনুসন্ধানের মাধ্যমিক স্তরে নিয়ে যেতে রাস্তা পার হয়ে আরেক সিএনজি চালকের কাছে যাওয়া। তার কাছে মূলত পাওয়া যায় রগ সব তথ্য, যেখানে ঘুরে ফিরে আসে টিআই মনিরের কেচ্ছা কাহিনী। স্ট্যান্ডে কোনো টাকা নাই, পুলিশ আইব 10-15 কোটি টাকা দিলে গেলে। আর যদি মান্তি করেন আপনি, তাহলে আপনার টাকা লাগবে 6000 টাকা। মান্তি কি পুলিশের লোক? 7 দিন মান্তি। এখানে যতগুলো গাড়ি আছে এলে সব গাড়ি মান্তি, সব মান্তি, সব গাড়ি মান্তি, সব গাড়ি একটাও মান্তি করা গাড়ি নিয়ে যায়। এই যে সিএনজি ওগুলো যা দেখতেছেন, এই জায়গায় হয়তো টিএর সাথে সম্পর্ক ভালো আছে দেখতে হয়। আবার অন্য জায়গায় মনির স্যার এই জায়গায় একজন 7 জন আছে, দয়াগঞ্জ একজন 7 জন আছে, যাত্রাবাড়ি একজন আছে। এইভাবে মিললে 32টা 7 জনের নাম্বার থাকবো আপনার কাছে, 32টা 7 জনের কার্ড থাকবো আপনার কাছে। কোনো জায়গায় আপনার চাইব না। তথ্যপাত্র নেওয়া শেষ, এবার মনির সাহেবের হাঁড়ি হাঁটে ভাঙতে তার বাড়ির সন্ধান মিলল তারই সহকর্মীদের কাছ থেকে। আরো আছে না? আরো ঠিকানা মাফিক পৌঁছাতে যন্ত্রের রিকশায় সবার টিম আন্ডারকভার। 52 বাজার 53 গলি পেরিয়ে ওয়ারি আড়ংয়ের পাশে খোঁজ মেলে টিআই মনিরের বাড়ি। শুধু এটাই নয়, ঢাকার আরও 2টি জায়গা ও বিক্রমপুরে মনির সাহেবের আরও বাড়ি আছে, যার অর্থমূল্য কোটি টাকার কম নয়। অভিযোগে যুক্তি খণ্ডনে মনির সাহেবের মুখোমুখি হবার আগে একজন রাজসাক্ষীর জবানবন্দি শোনাতে চাই, যার কথা মনোযোগ দিয়ে শুনলে ট্রাফিক পুলিশের হপ্তা বাণিজ্য সম্পর্কে আপনাদের সাধারণ জ্ঞান আরও বাড়বে। মনিরটের অফিস আছে না, এর 200 টাকা। আর মাসিক একটা গাড়ির থেকে 900 করে টাকা ওড়ায়। আর পুলিশে গাড়ি ধরে 200-300 টাকা সারা লিখতে, কারণ সব গাড়ি মানতি করা হবে। টিআই ট্রাফিক এসি সব গাড়ি মানতি করা, ট্রাফিক কি করবো, এদের তো কামাই দিব, ওটা গাড়ির একটু দান্দা করে। গোল গোল কথার মারপ্যাচ অনেক হলো, এবার চলুন মনির সাহেবের মুখোমুখি হই। তাকে খুঁজতে আবারও জুরাইন রেলগেট মোড়ের ট্রাফিক বক্সে। প্রথমে তাকে পাওয়া যায় না, তবে একটু পরেই ভাগ্যদেবী হাসি হেসে মনির সাহেবকে হাজির করেন আমাদের সামনে। তখন তার কাছে জানতে চাওয়া এই পদমর্যাদার বেতন ভাতায় নিজেকে কোটিপতি শ্রেণীতে কিভাবে তিনি উন্নীত করেছেন। উত্তরে বেশ রসিকতাই করেছেন মনির সাহেব। শুনুন তার আত্মপক্ষ সমর্থন।
তো অনেক ক্ষেত্রে আপনাদের সার্জনদের মধ্যেও কথা হচ্ছে যে একজন ট্রাফিক ইন্সপেক্টর উনি ঊর্ধ্বতন কর্মকর্তা উনি ওয়ারিতে থাকেন নিজের বাড়িতে, এই ধরনের কিন্তু কথা আমরা পাই গেছে। আপনি কি চান যে আমাদের দেশ উন্নত না হোক? অবশ্যই উন্নত। আপনি কি চান যে আমি ট্রাফিক পুলিশের চাকরি করে আমি পায়ে হাইটা বাসায় যাই? আমি দেশের উন্নয়ন চান না? আমার বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ না থাকে, আমি যদি আলাদাভাবে পরিশ্রম করে কিছু আমি যদি আমার জীবনটাকে গঠন করতে পারি, তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে? বাস ওরকমই। বুদ্ধিমান দর্শক নিশ্চয়ই বুঝেছেন মনির সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় সফল নাকি ব্যর্থ। তবে টিম আন্ডারকভারের অভিমত, সাদার সাথে ঘন কালো অর্থ না মিললে টিআই পদমর্যাদার কারো পক্ষে কোটিপতি হওয়া সম্ভব নয়। শেষ করার আগে একটু কর্তৃপক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই। দেখা যাক তারা কি বলেন এসব দুর্নীতিবাজ ট্রাফিক পুলিশ সম্পর্কে। ট্রাফিক পুলিশের সদস্যদের বিরুদ্ধে আপনি অবৈধ অর্থের যে অভিযোগটি এসছে, সেটি আসলে আমি বলবো যে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ এই ব্যাপারে আসেনি। তবে আমাদের কাছে যদি স্পেসিফিক কোনো অভিযোগ আসে, কেউ যদি আমাদের কাছে যদি কমপ্লেন করেন, সেটা পরিবহনের লোক হোক অথবা পরিবহনের বাইরের লোক হোক, আমরা অবশ্যই সেটা তদন্ত করব এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। টিম আন্ডারকভারের এই পুরনো সন্ধান যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রাফিক কর্তৃপক্ষ আর মালিক শ্রমিক সংগঠনের বড় বড় নেতারা কতটা ভ্রান্তির মধ্যে আছে। তাদের ভ্রান্তিবিলাস দূর হোক এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আমন্ত্রণ আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত আন্ডারকভার লাইভে। আপনারা এতক্ষণ দেখলেন ঘাটে ঘাটে চাঁদাবাজির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম যখন আন্ডারকভার শুরু হয় ঠিক সে সময়, এবং তারই ধারাবাহিকতায় দর্শকদের বেশি অনুরোধে এবং আমাদের দায় থেকে আমরা এই কাজটি করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে একদম গলির মোড় থেকে শুরু করে বিভিন্ন রকম পাড়া মহল্লায়, সড়ক মহাসড়কে কিভাবে সরকার সমর্থক বিভিন্ন দলের নাম ভাঙিয়ে যারা সে সংগঠন করেন কিনা তার বাস্তব ভিত্তি আসলে নেই, তারা চাঁদাবাজি করছে। তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে ট্রাফিক পুলিশের কিছু অসাধু কর্মকর্তা, তার সঙ্গে সঙ্গে কিছু লোকজনও সেখানে যুক্ত হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আজকে দুজন শ্রমিক নেতা এবং একজন শ্রমিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে তাদের সঙ্গে আপনাদেরকে আমরা আলাপ করিয়ে দিচ্ছি। এখানে রয়েছেন KM আজম খসরু, জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আন্ডারকভার লাইভে। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি রয়েছেন মোহাম্মদ ইনসুর আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। এবং আগেই বলেছিলাম যে আমাদের অন্ধকারে আমরা একজনকে রেখেছি যিনি ব্যক্তি জীবনে ট্রাক ড্রাইভারি করেন। তার নামটি আমরা বলছি না তার নিরাপত্তার স্বার্থেই, কারণ তিনি যে তথ্যগুলো আমাদেরকে দেবেন, কারণ পরবর্তীকালে সড়কে যেন তাকে কোনো সমস্যায় পড়তে না হয়। আমরা একদম কোনো কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাব। আমরা তো প্রোগ্রামটি দেখানোর চেষ্টা করেছি আসলে যারা কোনো সংগঠনের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত নয় কিন্তু তারা সেখান থেকে সুবিধা ভোগ করছে, এরকম বিভিন্ন স্পটে স্পটে দাঁড়িয়ে তারা সংগঠনগুলোর নাম ভাঙাচ্ছে। আপনারা তো শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। আসলে আপনাকে দিয়ে শুরু করি আজম খসরু, সেটা হচ্ছে এই দায়টা আসলে কার কাঁধে শেষ পর্যন্ত যাচ্ছে? আসলে এই যে যারা পথে ঘাটে বা গলিতে গলিতে রাস্তাঘাটে যারা চাঁদাবাজি করছে, মূলত এরা বসন্তের কোকিল, এরা কোনো দলের না, এরা এদের নিজেদের প্রয়োজনে আজকে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা একজন শ্রমিক বান্ধব সরকার, শিল্প বান্ধব সরকার, তার শ্রমিকদের ক্ষেত্রে তার যে কত সাফল্য, এই সাফল্যকে কিছু লোক তারা ম্লান করে দিতে চায়। আসলে এরা সরকার আছে, তারা আছে, সরকার নেই, এরা থাকবে না, এরা আবার চলে যাবে, আবার অন্য সরকার আসলে সেখানে তারা গিয়ে আবার এই চাঁদাবাজি এগুলো করবে। সেই কারণে আমরা জাতীয় শ্রমিক লীগ, এটা বঙ্গবন্ধুর হাতের তৈরি সংগঠন, 1969 সনের 12ই অক্টোবর এই সংগঠনের জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু। সংগঠনের পক্ষ থেকে নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন, কারণ এইগুলা কিন্তু ভাবমূর্তি নষ্ট করতেই থাকছে বিভিন্ন সময়। আপনারা কি পদক্ষেপ নেবেন সে ব্যাপারে? না, এই ব্যাপারটা হলো যে এই জায়গায় যারা আপনার চাঁদাবাজি করছে তারা আদৌ কোনো সংগঠনের কিনা, এটা আগে প্রথম আমাদের চিন্তা করতে হবে। আমাদের সংগঠনের অ্যাফিলিয়েটেড কিনা, আমাদের সংগঠনের আওতাভুক্ত কিনা। যদি আমাদের সংগঠনের আওতাভুক্ত হয় আমরা অবশ্যই এই ব্যাপারে নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য হব, কারণ জননেত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে তার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যদি কেউ দায়িত্ব নিয়ে এগুলো করে তাহলে তার জন্য দল অবশ্যই
কঠোর সিদ্ধান্ত নিতে ইসরায়েলি বাধ্য আপনার কাছে হবে। একটু আসতে চাই, সেটি হচ্ছে যে উনি তো একটা কথা বললেন যে অনেকে নাম ভাঙাচ্ছেন। আমরা তো দেখেছি এই সমস্ত নেতাকর্মীদের বাইরেও কিন্তু পোশাকধারী যারা রয়েছেন, যারা রাস্তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন, ট্রাফিক পুলিশ যারা রয়েছেন, তারা মূলত সেখানে শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। দেখতে পাচ্ছি তারাই কিন্তু আসলে বিভিন্নভাবে দু পয়সা কামাই করার জন্য তারা চাঁদাবাজি করছে। আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ আপনাকে নিউজ 24 টিম আন্ডার কভার অনুষ্ঠানের আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনি সহ আপনার কলা কৌশলকে আমি আমরা সরাসরি উত্তরটা জানতে চাই আপনার কাছ থেকে। একদম আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে মহাসড়কে যে চাঁদাবাজিটা হচ্ছে, এই চাঁদাবাজিটা অত্যন্ত কঠিন এবং নির্মম। আমি আপনাকে অবগত করতে চাই, পরিবহন সেক্টর, যেহেতু একটা গণপরিবহন নিয়ে আপনি একটা অনুষ্ঠান করছেন, সেই ব্যাপারে আমি বলবো জি, এই পরিবহন সেক্টরটা একটা মাফিয়া চক্করের হাতে জিম্মি। সেটার নাম হলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। যে ফেডারেশনটির সাথে বিএনপি, জামাত এবং 2-1 আওয়ামী লীগের নেতা থাকতে পারে, তারা সমগ্র বাংলাদেশকে আজকে জিম্মি করে রেখেছে। তাদের এই অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন তারা কি করে, হঠাৎ করে বাংলাদেশের একটা শ্রম আইন, আইএলও কনভেনশন, সেটাকে তোয়াক্কা না করে ধর্মঘট ডেকে বসে থাকে, তাদের সেই অবৈধ চাঁদাকে বৈধ করে নেয়। যখনই ধর্মঘট ডাকে তখন প্রশাসনের সাথে একটা আলোচনা হয়, যে আলোচনার মধ্য দিয়ে ওই চাঁদাবাজির যে সংজ্ঞা সেটা কিন্তু তলিয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো আওয়ামী লীগের অথবা শ্রমিক লীগের, আমি যেটা বলতে চাই, শ্রমিক লীগের কোনো নেতাকর্মী, পরিবহন শ্রমিক লীগের কোনো নেতাকর্মী কোনো টার্মিনালে চাঁদাবাজি করে না। চাঁদাবাজি কারা করে? স্থানীয় কিছু মাস্তান, হয়তোবা মাঝে মধ্যে আমাদের দলের সাধারণ সম্পাদক সাহেব জনাব ওবায়দুল কাদের, উনি বলেছেন ইদানিংকালে যে যারা হাইব্রিড নামে দলে আসছে এই কর্মকাণ্ডগুলো তাদের, এবং ইতিমধ্যে আমি সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে তাদেরকে চিহ্নিত করার জন্য একটি টিম করেছি, এবং এই চাঁদাবাজের বিরুদ্ধে আপনাকে আমি দেখাইতে পারি। আপনারা কি করেছেন সেটা আমরা জানবো আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে একজন ট্রাক ড্রাইভার রয়েছেন, আমরা আগে বলেছিলাম যে আমরা তার অভিজ্ঞতা শুনতে চাই। যখন আমরা এই লাইভে আসার আগে আলোচনা করছিলাম, সে বলছিল যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে 10 থেকে 12টি পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে মামলা দেখানোর ভয় দেখিয়ে তারা চাঁদা আদায় করে। আপনার কাছ থেকে আসলে সেই গল্পটি আমরা জানতে চাই, আসলে কিভাবে আপনাদেরকে সেখানে জিম্মি করা হয় বা টাকা আদায় করা হয় আপনাদের কাছ থেকে। এই ট্রাক আপনার কাছ থেকে আমি জানবো, আমি আগে ট্রাক ড্রাইভারের কাছে শুনে নি ব্যাপারটা। আসলে আপনি আপনার উত্তরটি জানান আমাদেরকে। এই ট্রাক ড্রাইভারের কথা আপনাকে বলিনি, আমি বলেছি যে আমাদের সঙ্গে আরো একজন যুক্ত রয়েছে। আসলে আমরা যখন গাড়ি নিয়ে জানবো একটু পরে, একটু পরে আপনার কাছে জানবো। আমরা যখন গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই, তখন আমরা আধার রাত্রে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, আপনার দাউদকান্দি হইতে, মেঘনা হইতে, কাশপুরতে শুরু করে ঢাকাতে যাওয়ার পথে চিটাং বারোয়ালিয়া পর্যন্ত 10 থেকে 12টা পয়েন্টে আমাদেরকে আটকায়, আমরা টাকা দিয়ে ছুটে আসি। রাত্রের বেলা ওরা গাড়ি ওভারটেক কইরা বলে রাত্রে 2টা নাই, 3টা নাই, 4টা নাই, বলে কাগজপত্র দেখান। রাত্রে গাড়ি আটকায় রাখে, হেলমেট ড্রাইভারকে গাড়িতে উঠে হ্যান্ডকাপ লাগায় রাখে। তারপরে আমরা এই অনেক রাত্রে বসে থাকি, তারপর আমরা টাকা পয়সা দিয়া ছুটে আসি সেইখান থেকে। আপনার চিটাং রোডের থেকে শুরু করে আবার যখন বিএ রোডে ঢুকবেন কুমিল্লা হইয়া সে জায়গায় একই অবস্থা, আবার যখন সিলেটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সে জায়গায় একই অবস্থা। এইভাবে আমরা দিনকাল কাটতেছি আমাদেরকে, এবং টাকা পয়সা না দিলে মারধর করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে যায়। আমরা এই অবস্থা আছি, মালিকের বললে মালিককে বলে আমরা কি জানি, এই ধরনের পুলিশের অত্যাচার করে। বুঝতে পেরেছি যে আপনাদের প্রত্যেকটি স্পটে মূলত চাঁদা দিয়ে সেখান থেকে পার হতে হয়। জনাব আজম খসরু, এই আলোচনাটা আমরা করছিলাম আসলে যে শ্রমিক সংগঠনগুলোর নাম ভাঙিয়ে যারা চাঁদা আদায় করছে, তারা তো আসলে কোনো সংগঠনকে ওন করে না, বা অনেক ক্ষেত্রে তারা অ্যাফিলিয়েটেডও না, অনেক ক্ষেত্রে অনেক শ্রমিক সংগঠনের সঙ্গে, কিন্তু তারা কিন্তু বলছে আপনাদের কথা, বলছে বিভিন্ন সংগঠনের কথা, এবং সেখানে কিন্তু ভাবমূর্তি সংগঠনই নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই কিছু করণীয় আপনাদের রয়েছে এই ব্যাপারে। আপনারা কি পদক্ষেপগুলো গ্রহণ করবেন? করণীয় অবশ্যই আছে। কারণটা হলো যে ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকের কল্যাণ করা, শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আমাদেরকে জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন, এবং এই সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে কেউ যদি এইভাবে চাঁদাবাজি করে, সেটা অবশ্যই আমরা জাতীয় শ্রমিক লীগ এটাকে যেভাবেই হোক আমরা সর্বোচ্চ জায়গায়
এটা পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করব। একজন দর্শক রয়েছে আমাদের সঙ্গে, তিনি একটি প্রশ্ন আমাদের কাছে করতে চান। দর্শক, আপনি আপনার নামটি বলে অথবা না বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, চিটাং। জি, আপনি প্রশ্নটি করুন। আমি মধুপুর গেছিলাম, আমার বুঝছেন? জি, আমি চিটাং থেকে গেছিলাম মধুপুরে তারা মারার জন্য, বুঝছেন? জি। তখন ওখানে আমার বাবা হয় না থেকে আমি আবার ফেরত চিটাং আসার সময় বুঝছেন? জি। তার পর্যন্ত সে আমার থেকে টাকা তুলল না, আমার বাচ্চা একটা চিটাং মেডিকেল খেয়েছে, বুঝছেন? আমার 7 দিনের একটা আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আসলে যে ব্যাপারটি উনি বলছেন যে ট্রাফিক পুলিশ বিভিন্ন সড়ক মহাসড়কে চাঁদাবাজি করছে এবং তথ্য প্রমাণ আমরা দেখানোর চেষ্টা করেছি। মোহাম্মদ ইনসুর আলী, আপনি বলছিলেন ট্রাফিকের ভূমিকা নিয়ে, সেই ব্যাপারটি আপনি স্পষ্ট করে যদি বলতেন। আসলে ট্রাফিকের ভূমিকা যে ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দুই একটা উদাহরণ দেবো। উনি যে কথাটা বলেছেন এই কথাটা যথার্থ এবং সত্য। ঢাকা মহানগরীতে রাত্রে 12টার পরে যে ট্রাকগুলো ঢোকে, ট্রাফিক সার্জেনেরা প্রথমে তাদের কাগজপত্র ক্লোজ করে। এটা আমার দেখা জিনিস। কাগজপত্র ক্লোজ করার পরে তার কাছে 3000-4000 টাকা দাবি করে, অন্যথায় বলে রেকার লাগাবো। অর্থাৎ আর এক ভদ্রলোক যিনি নাম বলেন নাই, তিনি যে কথাটা বলেছেন সে কথাটাও সত্য। আপনার আরিসা ঘাটের থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যে গাড়িটা যায়, আরিসার মাঝামাঝি এসে মানিকগঞ্জে সেখানে ও স্কেলের নামে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত বিনা রসিদে চাঁদা আদায় করে। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সেখানেও 1000 থেকে 4000-5000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। অর্থাৎ এই যে ট্রাফিকের যে ভূমিকা, আমি মনে করি 2-1 ট্রাফিক পুলিশের জন্য, 2-1 ট্রাফিক কর্মকর্তার জন্য পুরো ট্রাফিক বিভাগকে দোষী করা যাবে না। আমি ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একজন শ্রমিক প্রতিনিধি হিসাবে ওনারা আস্তে আস্তে ভালো হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে আমরা আসলে কি করা দরকার সেই পদক্ষেপগুলো নিয়ে কথা বলবো। আমার ছোট্ট একটা বিরতি নেব এই অনুষ্ঠানে, বিরতি পরে ফিরে আসে আপনার কাছে আবার কথা বলবো। দর্শক থাকুন আন্ডারকভার লাইভের সঙ্গে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক আবারও স্বাগত আন্ডারকভার লাইভে। বিরতির মধ্যে অনেকজন দর্শক আমাদেরকে ফোন করেছেন, শুরুতে সেই ফোনগুলো আমরা নিয়ে নেব। দর্শক, আপনি আপনার নাম বলে অথবা না বলে প্রশ্নটি করুন। আমি খুলনা থেকে আব্দুল কাদের বলছি। জি। হ্যালো। জি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে দুজন গেস্ট আছেন, একজন বললেন যারা চাঁদাবাজি করে এনারা কোনো দলের না, এবং আরেকজন বললেন যারা চাঁদাবাজি করে এনারা বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের 2-1 থাকতেও পারে। আমার প্রশ্ন হলো এনারা এতটা শিওর হয়ে কথাগুলো কিভাবে বলেন? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনি প্রশ্নটি করুন, নাম বলে অথবা না বলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন, টাঙ্গাইল জেলা বাসকস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক। জি। আজকে 2 নেতা আমাদের উপস্থিত এখানে আপনাদের স্টুডিওতে, আমি তাদের সম্মান রেখে 2-4টা কথা বলতে চাই। উনি বলছেন ঢাকা মহাসড়কের ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে। আজকে তারা 2জন মুরব্বী মানুষ এখানে বসে রয়েছে। আমার দুঃখ লাগলো যে একজন শ্রমিক নেতা হয়ে মাদার সংগঠনের সম্বন্ধে, ফেডারেশনের সম্বন্ধে যে মন্তব্যটা সে করছে, ওই সংগঠনের সৃষ্টি যখন হয়েছে তখন মাওলানা আব্দুল খান, হামিদ খান ভাসানী এবং হাবিবুর রহমান খান মরহুম 2জনেই তাদের সৃষ্টি দিয়ে ফেডারেশন তৈরি হয়েছে। সেই সংগঠনে বর্তমানে শাহজাহান খান, অজউদ্দিন খান, ওসমান আলী এবং আমাদের অনেক দুদু ভাই, লালজু ভাই, হিরু ভাই, সদু ভাই, এরা হইল নেতা। আজকে তার সংগঠনের এতগুলা নেতা থাকতে আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আসলে আপনার তার মন্তব্যটি আপনার পছন্দ হয়নি এবং তিনি সেই বাস্তবতায় আপনি সেই প্রশ্নটি তাকে করেছেন। আমরা একদম সরাসরি উত্তরে চলে যাব মোহাম্মদ ইনসুর আলীর কাছে, যে প্রশ্নটি তিনি করেছেন। আসলে ধন্যবাদ। টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক, আমি ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের
কার্যকারী সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, তিনি বাসদ নেতা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি গাবতলীর আতিক, বাংলাদেশ সড়ক আমরা কারো নাম উল্লেখ না করে বলি আর কি, পদবিটা বলি আসলে। হ্যাঁ জি জি, এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে আমার যে ভাই প্রশ্ন করেছেন আমার কাছে, আমি প্রশ্নটার উত্তর দিতে পারছি কিনা আমার ভাই অবশ্যই আমার কথা থেকে বুঝে নেবে। এবং এই চক্রটি সমগ্র বাংলাদেশে চাঁদাবাজিতে অব্যাহত আছে, আমি তাদের বিরুদ্ধে লড়াই করতেছি, এই আমার কাছে ডকুমেন্টস। ইতিমধ্যে আমি সরকারের স্মারকলিপি দিয়েছি, আগামী 27 তারিখে এই চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আমি সমাবেশ আহ্বান করেছি জাতীয় প্রেস ক্লাব, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং যোগাযোগ আপনার সড়ক পরিবহন সেতু মন্ত্রীকে আমি স্মারকলিপি দেবো। এটা হলো ডকুমেন্টস। উনি যদি বলে থাকেন ওনার টার্মিনাল থেকে যখন গাড়ি ছাড়া হয় একটা গাড়ির চাঁদা আছে মাত্র 70 টাকা, উনি যে প্রশ্নটা করেছেন ওনার ইউনিয়ন চাঁদা নেয় 700 টাকা, এবং ঢাকা মহানগরীতে যে 4টি টার্মিনাল আছে 4টি টার্মিনাল থেকে দৈনিক এই যে যাদের নাম আমি বলেছি তাদের নেতৃত্বে 60 লক্ষ টাকা চাঁদাবাজি করা হয়, এবং এই চাঁদাবাজির টাকা 80% বিএনপির ঘরে যায়। সেই টাকা দিয়ে আমার পরিবহন শ্রমিকদের উপরে বোমা নিক্ষেপ করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতগুলো শ্রমিক মারা যাওয়ার পরেও ওই ফেডারেশন শ্রমিকদের পক্ষে কোনো কাজ। আমরা আপনার উত্তরটি পেয়েছি। আমরা একটু চলে যাব আমাদের সেই যাকে আমরা ছদ্মবেশে রেখেছি ট্রাক চালকের কাছে, তার কাছে 1 মিনিটে জানতে চাইবো আসলে যে রাজধানীর ভেতরে তারা তো বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছেন। তারা বলছেন যে থানা পুলিশের পক্ষ থেকে অনেক সময় গাড়ি থামিয়ে গাড়ি কাগজ চেক করা হয় আসলে। তো এই অভিজ্ঞতাটা জানতে চাই তার কাছ থেকে আসলে ব্যাপারটা কেমন ভাবে তাদের সঙ্গে ঘটে। আমরা যখন ঢাকা শহরের ভিতরে ঢুকিয়ে দিয়ে রামপুরা থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত 4টা চেকপোস্ট, 4টা চেকপোস্টের 4টা জায়গায় টাকা দিতে হয়, নাইলে গাড়ি সাইড কর, নাইলে কাগজপাতি দে। আর হলো থানার পুলিশ সব এইভাবে সারা ঢাকা সিটির ভিতরে ঢাকামুখী যত গাড়ি ঢোকে প্রত্যেকটা গাড়ি চেকপোস্টমুখী হইয়া বাধাগ্রস্ত করিয়া কাগজপাতি চায় এবং টাকা আদায় করে। আপনার গরুর গাড়ি কন, কাঁচামালের গাড়ি কন, ধানের গাড়ি কন, চাউলের গাড়ি কন, যেই কোনো গাড়ি কন, ফার্নিচারের গাড়ি কন, সব গাড়ি আটকায় তারা টাকা আদায় করে। এই যে আপনি দেখেন দেশি গাছ আনলো আপনি জায়গা জায়গায় পুলিশ আটকায় টাকা আদায় করে। এইভাবে আমরা হয়রানি হইতাছি এবং মারধর করতেছি। জায়গায় আপনারা চাঁদাবাজির শিকার হচ্ছেন। আমরা একদমই শেষ পর্যায়ে জনাব আজম খসরু, সেটা হচ্ছে সরকার তো অনেক উদ্যোগ নিয়েছে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, এবং সড়ক পরিবহন মন্ত্রী প্রত্যেক দিনই কিন্তু রাস্তাঘাটে যাচ্ছেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিচ্ছেন। একদম শেষ পর্যায়ে ছোট্ট করে আপনাকে জানতে চাই যে সরকারের উদ্যোগগুলো কি ছিল এবং কেন তারা ম্লান করে দিচ্ছে ব্যাপারগুলো। আসলে আপনার যে প্রশ্ন এটার উত্তর সংক্ষিপ্ত করতে গেলে পরিপূর্ণ উত্তর দেওয়া সম্ভব হবে না। তারপরে আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই বিতর্কিত শ্রম আইন 2006 এটা সংশোধন করে বর্তমান সরকার 2013 সালের জুলাই মাসে সময়োপযোগী একটা যুগান্তকারী শ্রম আইন সংশোধন করেছে, যার মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন, পারস্পরিক সম্পর্কের আইনগত ভিত্তি সুদৃঢ় করা, উৎপাদন বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি সংশোধন, শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পদ্ধতি সহজীকরণ, শ্রমিকদের নিরাপত্তা, কলকারখানার নিরাপত্তা সংক্রান্ত উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এতে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়েছে। এবং আজকে আপনাদেরকে বলতে হয় যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজ স্বাধীনতার পরে শ্রমিক কর্মচারীদের জন্য যে মজুরি কমিশন এবং পে কমিশন দিয়েছেন, যেটা বাংলাদেশ সরকার স্বাধীনতার পর আর কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে এত সুযোগ সুবিধা দেয়নি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এই জন্য তার এই যে পে স্কেল 121% বৃদ্ধি করেছেন। সরকারি চাকরি 7 লক্ষ লোকের চাকরি দিয়েছেন, আপনার বেসরকারি ক্ষেত্রে 80 লক্ষ লোকের চাকরি দেওয়া হয়েছে। কিন্তু এত উদ্যোগগুলো কিন্তু প্ল্যান করার চেষ্টা করছে কোন কোন জায়গায় বলতে হবে প্রবাসী শ্রমিক প্রায় 90 লক্ষ, যাদের কষ্টার্জিত উপার্জন 33% ফরেন রেমিটেন্স, আপনার 33% মানুষ নির্ভর করে এইদের 33% ফরেন রেমিটেন্স প্রবাসী শ্রমিকরা প্রেরণ করে, এবং এদের পরে 5 কোটি লোক আপনার
আপনার যে জীবিকা নির্ভর করে, সেই কারণে এই যে শ্রমিকদের চাকরির বয়স 57 থেকে 60 বছর করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের বয়স 57 থেকে 60 করা হয়েছে, কর্মচারী কর্মকর্তাদের 57 থেকে 59 করা হয়েছে, মহিলাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা হয়েছে। বিতর্কিত আপনার এই যে বিষয়গুলো, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, গার্মেন্টস শ্রমিকদের রেশনিং প্রথা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে বিগত সরকার, খালেদা নিজামী সরকার, বিএনপি জামাত সরকার যে মিল কারখানাগুলো আজকে আপনার ব্যক্তি মালিকানা দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল, সেখানে বর্তমান সরকার শ্রমিকদের সমবায় সমিতির মাধ্যমে 13টি মিল শ্রমিকদের হাতে মালিকানা দিয়েছে। এই যে এত বড় সাফল্য শ্রমিকদের এবং গার্মেন্টস সেক্টরে, এবং কিছু ম্লান করার চেষ্টা হচ্ছে, এবং তাদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? এই গার্মেন্টস সেক্টর একটু বলি, গার্মেন্টস সেক্টরে আপনাকে বলি 1984 সনে গার্মেন্টস সেক্টর বেতন ছিল 570, 1994 সনে ছিল 930, 1996 সালে 1622, 2010 সালে 82% বেড়ে 3000 টাকা। বর্তমানে আপনার একজন গার্মেন্টস কর্মী 5300 টাকা বৃদ্ধি পায়। সেটা হচ্ছে যে সরকারের এতগুলো উদ্যোগগুলো তো ম্লান করার জন্য একটি পক্ষ সক্রিয় অবস্থায় রয়েছে, তাদের ব্যাপারে কি করা উচিত এবং কি করণীয়? একদমই 1 মিনিট শেষ করবেন। আপনি যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরকারের অনেকগুলো সফলতা আছে, যে সফলতার মধ্য দিয়ে আমরা সামনে একটা সম্ভাবনাময় দেশ আমরা লক্ষ্য করছি, এবং সেই সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার যে একটা টার্গেট বর্তমান সরকারের, সেই টার্গেটকে বিলীন করার জন্য এক শ্রেণীর প্রতারক এবং আমি বলবো দুর্নীতিবাজ কর্মকর্তারা হয়তোবা আওয়ামী লীগের কোনো লেবাস ধরে বা শ্রমিক সংগঠনের পতাকা তলে ঢোকার চেষ্টা করে আজকে কিন্তু সরকারের যত সাফল্য আছে সেই সাফল্যগুলো মিলান করে দিচ্ছে। আপনাকে ধন্যবাদ খুশু ভাই। আপনার কাছে শেষ 30 সেকেন্ডে জানতে চাইবো একদম যে সংগঠন এই সমস্ত দুর্নীতিবাজ বা বিভিন্ন রকম ভুইফোরদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে? সংগঠন জাতির জনক বঙ্গবন্ধুর হাতের তৈরি এই সংগঠন পবিত্র সংগঠন, আদর্শের সংগঠন। জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা মনে করি যে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না, এবং এটা যদি কেউ করে থাকে আমরা শক্ত হাতে জাতীয় শ্রমিক লীগ এটাকে প্রতিহত করবে। বিশেষ করে 10 সেকেন্ড সময়, গণপরিবহনের চাঁদা, অবৈধ চাঁদা বন্ধ করার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, এই জিনিসটা বন্ধ করার জন্য প্রশাসন, মন্ত্রণালয়, শ্রমিক সংগঠন এবং এদের সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করলে দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যিনি রয়েছেন ট্রাক ড্রাইভার চালক, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করেছি এই ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের পরিবহন সেক্টরে আসলে কি ধরনের নৈরাজ্য চলছে, নামে বেনামে চাঁদাবাজি চলছে এবং যেগুলো হয়তো বা রাষ্ট্রপক্ষ জানেও না, সেগুলো জানানোর চেষ্টা করেছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকবেন টিম আন্ডারকভারের সঙ্গে, দেখবেন নিউজ 24। ধন্যবাদ।